বলে? ফন্ট বলে। এই ফন্ট কিভাবে পরিবর্তন করো মানে এইটাই আর পরিবর্তন করব কিভাবে? পরিবর্তন বলতে ধরো আমি একটু বড়ই করলাম। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে আমরা স্টাইল চেঞ্জ করছিলাম মনে আছে? একই নিয়ম ধরো এখানে গেলাম, আমি এটাতে বর্ডার দিলাম, এই যে এই লেখাগুলোর স্টাইল চেঞ্জ করব, ঠিক আছে? সিলেক্ট, প্রথম কাজ কি? সিলেক্ট করা। সিলেক্ট করে এখানে যাবা, বাঞ্চ অফ অনেকগুলো স্টাইল চলে আসছে। এখন তুমি যেটা দাও সেটাই হবে, সোজা কথা যেটা। ধরো এখানে তোমার পছন্দ হচ্ছে এরকম, তারপরে যদি কও বলে না আমি এরকম দিব, গাঢ় দিব, আমি যদি তুমি যদি কও না আমি এরকম দিব, তো এরকমও দিতে পারো, যে এরকম মন চায়। কিন্তু আমরা তো দিব ভালোটা, যেটা দেখতে সুন্দর দেখা যায়, তাই না? হ্যাঁ, এরকম টাইপেরও দিতে পারো, যে বিভিন্ন ধরনের টাইপ আছে। তারপরে স্ক্রিপ্টিং আছে, স্ক্রিপ্টিং মানে একটু আঁকাপাকা লেখা আছে না, বিভিন্ন ধরনের লেখা আমরা এরকম। তো সবাই চায় একটু সুন্দরভাবে নরমাল নরমাল লেখা লেখা কোনটা ইউজ করবা, প্রশ্ন আসতে পারে। এই যে এগুলিতে দেখতে সুন্দর আছে কিন্তু বাহাদুরি তেমন কিছু নাই। বাহাদুরি হলো ওইটা যেটা মানুষ সহজে বুঝে। তুমি যখন ইংরেজিতে ভবিষ্যতে কোনো কিছু আরো তো অনেক লেখাপড়া করবা, বুঝছো? লেখাপড়া করবা ইংরেজিতে, এমন একটা জিনিস লেখবা, তোমার হাতের লেখা খারাপ নো প্রবলেম, হাতের লেখা অনেক সুন্দর কিন্তু পইরা বাপটা বোঝা যাচ্ছে না, কিন্তু তোমার হাতের লেখা খারাপ, একজন পইরাই বুঝে ফেলছে, যে এটা তোমার যে লেখার যে ইটা কোয়ালিটিটা যদি সুন্দর হয় ওটাতে নাম্বার বেশি পাওয়া যায়, এটা মাথায় রাখবা, ঠিক আছে? খালি সুন্দর করে লিখলেই হবে না। এখন প্রশ্ন হচ্ছে এখানে তুমি চাইলে যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারো। এরকম ফন্ট চাইলে আমরা এরকম ইউজ করতে পারি, পারবা না চেঞ্জ করতে এখান থেকে? এই যে দেখছো আমি চেঞ্জ করে ফেলছি। পরের প্রশ্নটা দেখো। ওকে, একেবারে ইজি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে পড়ছি, ধরো এখানে আমরা আহ, এতটুকু জায়গার ফন্ট সাইজ চেঞ্জ করব। এই যে এখানে গেলে 18 আছে, আমরা যদি বড়টা দিই, এই যে দেখো সাইজ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে বোল্ড, দেখো একেবারে সহজ। কি করব আমরা? পুরাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই দেখো অলরেডি বোল্ড করা আছে, আমরা এখানে গেলাম, ধরো নরমাল আছে এখন, এই যে এটুকু আমি সিলেক্ট করলাম, বি তে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল একদম ওয়ার্ডের মতো। পরে একদম ইজি, এটুকু সিলেক্ট করো, আই তে ক্লিক করো, বাঁকা হয়ে যাবে একটু। পরে এই দেখো এখানে ক্লিক করবা, আন্ডারলাইনে ক্লিক করবা, লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, দেখো এখন এই যে এখানে যাব, আমরা পুরোটাকে সিলেক্ট করব, ঠিক আছে? কিছু রো কিছু কলাম সিলেক্ট করলাম, করার পরে বর্ডার দিব কিভাবে, তাই না? এই যে একটা ঘর আছে না, এখানে গেলে এই বর্ডারের আছে, অল বর্ডারে ক্লিক করবা, দেখো অল বর্ডার হয়ে গেছে, এটাই বর্ডার। পরে হ্যাঁ, বর্ডার গুলা মোটা কালারিং কিভাবে করবো, এটা ধরো এখানে আমি বর্ডার দিলাম না, এই বর্ডার গুলো আমি মোটা করব কিভাবে? এখানে যাবা, নিচে যাবা বর্ডারের অপশনে, ঠিক আছে? একটা একটা জিনিস আসবে, এই দেখো এখানে গেলে আমি এখান থেকে বর্ডার সিলেক্ট করব। এই যে ধরো আমি মোটা বর্ডারটা নিলাম, ঠিক আছে? এই বর্ডারটা আমি নিলাম, নেওয়ার পরে আমি যখন এখানে ক্লিক করব, বর্ডারটা কিন্তু মোটা দেখাচ্ছে না, এই দেখো বর্ডারটা মোটা হয়ে গেছে, দেখছো? আবার আমি যদি বর্ডারের কালার চেঞ্জ করতে চাই, তাহলে একই কাহিনী, দেখো এই যে এই জায়গায় যাবা, এখানে যাবা, এখানে যাওয়ার পরে আমি বলতেছি কালার, আই ওয়ান্ট টু চেঞ্জ দি কালার, রেড কালার, এখানে যাবা, এখানে ক্লিক করবা, ওকে করবা, দেখো তোমার বর্ডারের কালার চেঞ্জ হয়ে গেছে। পরে বলো, পরেরটা বলতে রিপিট। এই যে আমি করলাম, ওকে, ফন্ট এই যে সিলেক্ট করছি না, এই যে দেখো এই যে এটা হলো হাইলাইট, এখানে গিয়ে যেটা ক্লিক করো সেটা হাইলাইট হয়ে যাবে, এটাকে হাইলাইট বলে। এই যে এইভাবে আমরা হাইলাইট করতে পারি। পরেরটা বলো। লেখার কালার, ধরো এখানে এটা আছে, এখন আর ফন্ট হবে না, এই যে পাশেরটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো, এই দেখো লেখার কালার চেঞ্জ করে দিই। পরেরটা বলো। ওকে, এক্সেলে অ্যালাইনমেন্ট কয় প্রকার ও কি কি? অ্যালাইনমেন্ট 6 প্রকার, মানে 3 প্রকার, এটার উপরে নিচে আছে তো এই জন্য। দেখো একটা হলো গিয়া লেফট অ্যালাইন, একটা হচ্ছে সেন্টার অ্যালাইন, আর একটা হচ্ছে রাইট অ্যালাইন, ঠিক আছে? অ্যালাইনড। আবার এটাও, এটা হচ্ছে গিয়া টপ অ্যালাইন, ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়া মিডল অ্যালাইন, আর এটা হচ্ছে গিয়া বটম অ্যালাইন, ঠিক আছে? এটা, তারপরে ওকে, এখন প্রশ্ন হচ্ছে ডানে বামে আমরা কিভাবে করব। দেখো ধরো আমরা এইখান থেকে এই ঘরটাকে একটু বড় করি, ধরো আমি কলামটা একটু বড় করলাম,
ঠিক আছে। আর এই রোটাকে বড় করি তাহলে বুঝতে পারবা, এই জিনিসটাকে বড় করলাম, বোল্ড করলাম, বাংলাদেশটা বড় করলাম। এখন এটা আছে কোথায়? লেফট সাইডে একদম নিচে, লেফট সাইডে নিচে। এখন এটাকে যদি আমি সেন্টারে আনতে যাই, এটাকে বাংলাদেশটাকে যদি এখানে আনতে যাই, তাহলে এই যে এটাতে ক্লিক করতে হবে। আর লেফটে ক্লিক করলে এখানে, এই যে লেফট এখানে, রাইট এখানে, সেন্টার এখানে। কিন্তু আমি মিডিলে আনতে চাই, ঠিক আছে। মিডিলে আনলে গেলে এই যে এটা উপরে এখানে ক্লিক করলে দেখো একদম সেন্টারে চলে এসেছে। ডানে নিতে পারি, বামে নিতে পারি, উপরে নিতে পারি, নিচে নিতে পারি, যেখানে মনে চাই সেখানে নিতে পারি। পরেরটা, এক্সেলের একটি টেক্সটকে র্যাপিং করতে হয়। সাপোজ ধরো এখানে আমি লিখবো ইন্ডিয়া, ইন্ডিয়া এন্ড BANGLLRD বাংলাদেশ, ঠিক আছে। এখন দেখো এখানে ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, বাংলাদেশটা তো আমি দেখতেছি না, তাই না? এখন আমি চাইতেছি ইন্ডিয়া বাংলাদেশ এই ঘরের ভিতরে হবে, এই ঘরে যাওয়ার কোনো অধিকার নাই বা নিচে দিয়ে যাওয়ার অধিকার নাই, সে শুধু এই ঘরে দেখাবে। আমি র‍্যাপ করে দেব, বিয়ের অনুষ্ঠানে র‍্যাপিং করে কালারিং পেজ দিয়ে প্রেজেন্টেশন দেই না, র‍্যাপ র‍্যাপ র‍্যাপিং পেপার বলে দোকানে গিয়া, জেসমিন লাইব্রেরি যদি বলে র‍্যাপিং পেপার দেন, তখন ওরা অনুষ্ঠান বা কোনো একটা কিছু দেওয়ার জন্য মানুষকে, ওরকম ওটাকে র‍্যাপিং বলে। আমি এটা যদি র‍্যাপিং করি তাহলে আমাকে কি করতে হবে? এখানে একটা ক্লিক করতে হবে, ওই যে উপরে লেখা আছে ওয়ার্ড র‍্যাপ, এখানে ক্লিক করলে নিচের যে লেখাগুলি আছে না, এই ঘরের ভিতরে আইব। ঘর কিন্তু এরকমই থাকবে, ঘর আর বড় হবে না, যেরকম আছে এরকমই থাকবে, খালি ওই লেখাগুলো এইটার ভিতরে আইব, উপরে নিচে হয়ে যাবে। দেখো মানে এক ঘরের ভিতরে আইসা পড়ছে কিন্তু উপরে নিচে, এটাকে বলা হয় র‍্যাপিং। পরেরটা বলো, এক্সেলের সেলকে কিভাবে মার্জ এন্ড সেন্টার করতে হয়। ভেরি গুড কোশ্চেন। সাপোজ ধরো এখানে আমরা এই লেখাগুলি রাখবো না, শুধু বাংলাদেশ রাখবো, একটা সেল বানাবো সবগুলোরে, সবগুলোকে এক সেল বানাবো, এটাকে বলা হয় মার্জ এন্ড সেন্টার। এই দেখো, দেখো আমি এটাকে সিলেক্ট করার পরে যখন আমি এখানে ক্লিক করব, মার্জ এন্ড সেন্টার হয়ে গেছে, দেখছো? বাংলাদেশটা একটা সেলের ভিতরে হয়ে গেছে, বাকিগুলা ডিলিট হয়ে গেছে। এটাকে বলা হয় মার্জ এন্ড সেন্টার। পরে মার্জ অ্যাক্রস, ভেরি গুড। ধরো এখানে এই যে সেল আছে না, এটাকে সেল বলে, হ্যাঁ। এটা একটা এক একটা সেল, ঠিক আছে। ধরো আমি এখান থেকে এই পর্যন্ত, এই যে দেখো একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর আছে না, এই পাঁচটা ঘরকে আমি একটা ঘর বানাবো। একটু সিলেক্ট করবা, সিলেক্ট করার পরে এখানে লেখা আছে মার্জ অ্যাক্রস, এই যে দেখছো মার্জ অ্যাক্রসে ক্লিক করার সাথে সাথে একটা ঘর হয়ে গেছে। দেখো বিশ্বাস না করলে যে এক ঘর হয়ে গেছে। পরেরটা যায়, ওকে। এখন আমি এটা তো একটা ঘর, তাই না? এখন আবার এইখানে যাব, এখানে আনমার্জ লেখা আছে, তুমি যখন এখানে ক্লিক করবা এটা আনমার্জ হয়ে গেছে। দেখো এই যে এখানে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর। এটাকে যদি দেখতে চাই তাহলে তুমি এখানে বর্ডার দিবা, দেখো এই যে এখানে বর্ডার দিলে এটা দেখা যাবে। এই দেখো পরে কি পার্সেন্ট, পার্সেন্টেজ, ওকে। ধরো এখানে আমরা আরেকটা শিটে যাই, ধরো এখানে আমরা কিছু লিখবো, লিখছি ধরো 20, এন্টার দিছি, কিছু আসে না, এন্টার দেওয়ার লগে লগে 20% হয়ে যাবে, 20% হয়ে যাবে। পার্সেন্টেজ আছে না, যে পার্সেন্ট লেখা আছে না ওইটা। তো এটা কি করতে গেলে আমাকে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে পার্সেন্ট চিহ্নটা আছে না, এই যে অথবা এখানে গেলে পার্সেন্টেজ আছে কিনা দেখি, এই যে পার্সেন্টেজ আছে এখানে। আর এখানে না গেলে এই এই যে চিহ্নটা আছে না, এইটা সিলেক্ট কইরা যখন এখানে ক্লিক করবা অটোমেটিক পার্সেন্টেজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা 2 যদি রাখতে চাই দশমিকের পর, এটা হলো অন্য ব্যাপার। 10 to 100% হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি 10 লিখি, দেখো 10 লেখার সাথে সাথে দেখো 10% হয়ে গেছে। এখন 40, আমাকে আর বারবার পার্সেন্টেজটা লিখতে হইতেছে না, বুঝো নাই? হ্যাঁ, পরেরটা বলো। ডলার বসাতে হয়। এখন ধরো আমার টোটাল কমপ্লিট করার পরে এখানে আসার পরে, ঠিক আছে, DOLL ডলার। এখন এখানে কত ডলার হয়েছে, হ্যাঁ, ধরো $100,
তারপরে এখানে আছে মনে করো 110, এগুলো সব ডলারের হিসাব আমার। ইন্টারন্যাশনাল কোম্পানিতে যখন চাকরি করি তখন আমাদের ডলারে কাজ করতে হয়, ঠিক আছে? এখন আমি চাইতেছি যে এগুলির আগে ডলার থাকবে, তাহলে আমাকে কি করতে হবে? এখানে ক্লিক করতে হবে, এটা কেটে দেবো। ধরো আমরা এখানে গিয়ে এই যে গেলাম, ডিলিট করলাম, এখানে এটা প্রথম শীটটা সিলেক্ট করতে হবে, করে এখানে যাবা, গিয়ে কারেন্সি আছে না, কারেন্সি বুঝো? হ্যাঁ, ঠিক করো, এটা নষ্ট করে দিবে, একদম ভালোই ছিল। চালু করো, আবার ঠিক হয়ে যায়। এই দেখো কারেন্সি আছে না, এই যে কারেন্সিতে ক্লিক করবো। প্রথম কারেন্সি দেওয়াতে আইছে কি টাকা, ঠিক আছে? আমি টাকা বানায় রাখছি, এই জন্য টাকা আইছে, কিন্তু আমি যদি চাই যে এটা ডলারে কনভার্ট করবো, পারবো। এই যে জায়গাটা আছে না, এখানে ইউএস লেখা আছে না, ইংলিশ ইউএস, ইউএস মানে ইউনাইটেড স্টেট, ওদের যে কারেন্সি, সেই কারেন্সির নাম হলো ডলার। আমেরিকার কারেন্সির নাম হচ্ছে ডলার। বাংলাদেশের কারেন্সির নাম কি? টাকা। তারপর ইটালির নাম কি? ইউরো। ভেরি গুড। ইউকে বলো, ইউকে কারেন্সির নাম কি? আরে পাউন্ড। ওকে, এগুলো জানতে হয়, জিকে জেনারেল নলেজ গুলো জানা দরকার। এই দেখো ইউএস, এখানে যখন ক্লিক করছি ডলার হয়ে গেছে, ঠিক আছে? পরের প্রশ্ন। ওকে, আমি এই যে দেখো এখানে ক্লিক করে খালি পাউন্ড, এই যে ইউকে, এটাতে ক্লিক করলে পাউন্ড বসে যাবে। পরে ইউরো, এই যে দেখো এখানে আছে, তোমার অন্য কোথাও যেতে হবে না, ইউরো, এই যে ইউরো হয়ে গেছে। পরেরটা কি? শর্ট ডেট। ধরো আমি এখানে ক্লিক করলাম, তুমি যাবা এখানে, এই যে আরে এখানে আছে, এখানে যাও, এখানে না, এটাতে এই যে শর্ট ডেট লেখা আছে, দেখো এই যে, দেখছো? আমি এখানে ক্লিক করলাম, শর্ট ডেট তো আসার কথা, ধরো ফরম্যাটটা ডেট আসবে। আচ্ছা, এখানে এক কাজ করো, এখানে যাও, ডেট 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 শর্ট ডেট, এখানে যাবা, যাওয়ার পরে দুইটা পদ্ধতিতে ডেট বসানো যায়, হ্যাঁ? একটা হচ্ছে এই যে কন্ট্রোল এল এর পরে যে বাটন আছে না, এখানে ক্লিক করলে এই দেখো ডেট আইব, দেখছো? এই যে আজকে ডেট আইব, হ্যাঁ? আবার সমান দিয়ে একটা ফর্মুলা আছে টুডে, এই ফর্মুলাটা লিখলে, এন্টার দিলে ডেট এসে পড়ে, ঠিক আছে? ইকুয়াল দিয়ে আবার যদি লেখো নাও, নাও দিয়ে ফর্মুলা এরকম লেখো, তাহলে তোমাকে টাইম, নাও মানে এই যে ইকুয়াল এন ও ডব্লিউ, নাও দিলে তো ডেট এসে পড়ে, আচ্ছা কারেন্ট ডেট এসে পড়ে। আর আমরা যদি এখান থেকে পরের প্রশ্ন দেখো, লং ডেট হচ্ছে এই যে এটা, ধরো তুমি এখানে আমরা যদি চাই, ধরো এখানে আমরা একটা ডেট বসাবো, লং ডেট, এখানে শর্ট ডেট লং ডেট লেখা আছে, এখানে লং ডেটটা আসতেছে তোমার ইনসার্টের পরে, ধরো টাইম টেবিলটা, আচ্ছা এখান থেকে আমরা হোম থেকে লং ডেটটা নিয়ে আসবো এভাবে। টাইম, লং ডেট শর্ট ডেট, এই যে এখানে লেখা আছে শর্ট ডেট হলো এটা, লং ডেট হলো এটা। লং ডেটটা এখানে আসতেছে না কেন? দাঁড়া, আমরা কন্ট্রোল এন দিয়ে একটা নতুন ই এক্স সি ই এল, এক্সেল, এখানে আসছো, আমরা চেঞ্জ করি ফাংশন,
ইকুয়াল আর সরি ধরো আমরা লিখলাম ইকুয়াল নাও এন্টার দিলে আমি কি দিছি ইকুয়াল NOW নাও দেখছো নাও দেওয়ার সাথে সাথে কি আসছে ডেট এন্ড টাইম ফর্মুলা নাও ফর্মুলা দিয়ে আনতে পারি আমরা অথবা ধরো ইকুয়াল লিখলাম টুডে লিখলাম ব্র্যাকেট দিলাম এন্টার দিলাম টুডে লিখলে ডেট আর নাও লিখলে ডেট এন্ড টাইম দুইটা একসাথে ঠিক আছে পরের প্রশ্ন কি 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 অ্যাট্রাকশন নাকি কোনটা রিফ্রাকশন লেখা ফাংশন এই যে FRACTN AIF আছে লাগিয়ে গেছে ফ্র্যাকশন যেটা হ্যাঁ ধরো আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর ফ্র্যাকশনে ক্লিক করলাম ওকে এখানে লিখলাম 0.5 এন্টার ফ্র্যাকশন হয়ে পরেরটা কন্ডিশনাল ফরম্যাটিং হোম মেনুর আন্ডার এই যে পরে ঠিক হাইলাইট রুল ধরো এখানে আমি লিখলাম 10 ওকে এনে লিখলাম 11 এটা হইল নাম দিলাম এটা হইল ঠিক আছে এখানে আমরা 11 এটাতে দিলাম 12 এখানে আসলাম ঠিক আছে 17 ওকে দেখো এই যে আমার শীটটা আসছে না এই শীটে আমি চাইতেছি ধরো আমি এখানে আসলাম বোল্টে গেলাম ওকে এখন ঠিক আছে এখানে ধরো এখানে 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 20 ওকে ধরো এখানে যতগুলো সংখ্যা আছে না এর মধ্যে 20 এর নিচে যেগুলো হাইলাইট করে দিবেন 20 এর নিচে তাহলে এখানে যাবা 20 এর নিচে না মানে 20 এর উপরে যেটি আছে সেটি হাইলাইট করব এখানে যাবা দেখো হোমে যাবা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবা হাইলাইট সেলস গ্রেটার দেন এই যেটা আবার দেখাচ্ছি হোমের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইটে গ্রেটার দেন গিয়ে আমি বললাম 20 মানে 20 এর উপরে যা আছে আমাকে হাইলাইট করে দেন ওকে এখন দেখো এখানে যতগুলো সংখ্যা 20 এর উপরে আছে সব হাইলাইট হয়ে গেছে এটাই এই যে এখন দেখাইলাম পরেরটা একই কাহিনী ধরো এখন আমি নিচে দেখতে চাই হ্যাঁ 20 এর নিচে যা আছে এখানে যাবা এই যে লেস দেন আছে না এখানে যদি আমি 20 লিখি এই যে 20 লিখছি কিন্তু এই কালার দিব না আমি অন্য কালার দিব এখানে যাবা কাস্টমে যাবা কাস্টমে গিয়ে আমি ফন্টের কালার চেঞ্জ করে দিব ফন্টের সাইজ একটু বড় করে দিতে পারি চাইলে আর আমি কালারটা দিব আগে আন্ডারলাইন কালার করব এখানে কালার আমি অন্য কালার দিব এরকম একটা কালার হ্যাঁ লেয়ার করে দিলাম ওকে করলাম দেখো ওকে করার সাথে সাথে যেগুলো নাকি 20 এর নিচে ওদের কালার অন্যরকম তোমার সামনে একটু করলাম আর যেটা 20 এর বেশি এটা আলাদা করে ফেললাম পরেরটা ওকে একটা কম্পিউটারে বসো সব এটা ধইরা ধইরা যা দেখাইছি সবগুলো কমপ্লিট করবা কমপ্লিট যদি তোমার 5 মিনিট লাগে 5 মিনিট পরেই ছুটি
ঠিক আছে, একটা করে শীট শেষ করবা, দেখবা কমপ্লিট হয়ে যাবে। এই ওয়েবসাইট বানানোর পরে এটাকে আমরা কিভাবে কাস্টমার ওরা ধরো ক্লায়েন্টের তোমাদের একটা ওয়েবসাইট দিল, এই ওয়েবসাইটটা তুমি কাস্টমাইজ করিয়া ওরা যে ওয়েবসাইটটা এরকম একটা ওয়েবসাইট দিব আপনারা বানিয়ে দেবো অনুযায়ী আমরা দিয়ে দিছিলাম, অথবা কিছু অংশ চেঞ্জ করে কাস্টমাইজটা বানিয়ে দেবো। আমরা এখন শিখবো কাস্টমাইজ, যা ওয়েবসাইটে করিয়া কাস্টমাইজ করবো। ঠিক আছে, কাস্টমাইজের মধ্যে সর্বপ্রথম কাস্টমাইজে যত লেখা আছে এগুলো সব চেঞ্জ করে আমার তো তাহলে কন্টেন্ট চেঞ্জ করে দেবো। মোটামুটি তারপর ওই কেমন ক্লিক করে এটা তো আজকে বলছেন না আমাদের পুরো এই কম্পিউটার ওরা কাছে থেকে একটা বস্তু ও ধরতে পারে। ঠান্ডা মাথা করতে হবে, দৌড় ঝাঁপ দেওয়া হয় না, একদম মাথা কোডিং 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 করতে হয় ঠান্ডা মাথায়। আগে তোমাদের গ্রুপের প্রধান